নমস্কার, ওয়েন্দ্রিলার গপ্প সপ্প চ্যানেলে আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে আন্তরিকভাবে স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি আরো একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। নাম বোধোদয়। যারা আমার চ্যানেলে নতুন গল্প শুনতে আসছেন বা নতুন গল্প এলে সবার আগে আপডেট পেতে চাইছেন, নোটিফিকেশন পেতে চাইছেন, তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে আপনাদের বন্ধু, পরিবার ও আত্মীয় মহলে ছড়িয়ে দেবেন, যাতে আমি আরো নিত্য নতুন কাজে উৎসাহ পেতে পারি। আমার যারা পুরনো শ্রোতা বন্ধু, যারা প্রতিনিয়ত আমাকে এইভাবে ভালোবাসা ও উৎসাহ দিয়ে চলেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাহলে আর দেরি না করে আজকের গল্পে চলে আসি। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প বোধোদয়। ডক্টর মিত্র বলে গেছেন, আমরা কিচ্ছু করতে পারলাম না সুকুমার বাবু। আসলে পারলাম না মানে সময়ই পেলাম না। বোধহয় আর ম্যাক্সিমাম মিনিট 15। আপনারা পাশে থাকুন। একবার সেন্স ফিরে এলেও আসতে পারে, এলেও খুব অল্প সময়ের জন্যই আসবে। ডিমাইজের আগে ওটা হয়। আপনারা যদি কিছু বলতে চান বলে ফেলতে পারেন, পেশেন্ট শুনলেও শুনতে পেতে পারেন। সুমুর মনে হয় একটা মানুষের মৃত্যু সম্বন্ধে তার আপনজনদের কাছে কত সহজে, কত নিষ্ঠুর কথা বলে যায় ডাক্তাররা। মা বলছে না, বলছে পেশেন্ট। ভাবেও না, মানুষটা তার নিজের কেউ না হলেও অন্যের জীবনে প্রিয় পাত্র বা পাত্রী হতে পারে। তাই একটু বিরক্তি নিয়ে সুকুমার জানতে চেয়েছে, বলতে চাই মানে কি বলবো? বলতে চান মানে অনেক সময় মানুষ তার আপনজনদের কাছে অনেক কথা বলে উঠতে পারেন না, শেষ বেলা একবার বলে নিতে চান, তাই বললাম। চুপ করে দাঁড়িয়ে থাকে সুমি। পাশে দাঁড়িয়ে আছে রত্না, ওর বউ। টুকুসকে সঙ্গে আনেনি, ভাড়াটে কাকিমার কাছে রেখে এসেছে। বাচ্চাদের হাসপাতালে বা নার্সিংহোমে অনাবশ্যক আনা উচিত নয় বলে মনে হয় সুমুর। নানা রোগের জীবাণু ঘুরে বেড়ায়। বাচ্চাদের রোগ ধরা তো সহজ, ওদের ইমিউনিটি পাওয়ার তো কম থাকে। চোখ ঘুরিয়ে সুমু একবার দেখলো রত্নাকে। ওর বেশ ভেঙে পড়া চেহারা, হাত দুটোকে বুকের কাছে রেখে চুপ করে দাঁড়িয়ে আছে। টস টস করে চোখের জল গড়িয়ে পড়ছে। মনে মনে একবার ভাবে সুমু, এখন কান্না আসছে ন্যাকা। আবার ভাবে, সত্যি কি রত্না ভেঙে পড়েছে নাকি নাটক করছে? রাত দিন তো মার সঙ্গে খাটর ম্যাটর লেগেই থাকতো। ওকে নিয়ে ঝামেলা করতে গিয়েই তো মার এই অবস্থা। সত্যি ডাক্তার ঠিক বলেছেন। এখন সুমন মনে হচ্ছে অনেক সময় বলার কিছু থেকে যায় যা বলা হয়নি। মনে মনে হয়তো ঠাকুরকে বলেছিল সুমু, হে ভগবান, মা যেন একবার চোখটা খোলে, একবার মাকে যেন কিছু বলা যায়। কাল রাতে মাকে এনেছি নার্সিংহোমে, তখন তো রাত 10টা বেজে গেছে। প্রথমটা বেশ ভয় পেয়ে গিয়েছিল সুমু, অ্যাম্বুলেন্স পাওয়া যাবে তো। অবশ্য অ্যাম্বুলেন্স তো ভোর বা দিনের আলো নিতে হবে এমন কোনো নিয়ম নেই, কিন্তু নিয়ম তো অনেক কিছুতেই থাকে না। ডাক্তারগুলো যে চশমখোর, কল দিলে রাতে যে আসে না, কাল যে এলো না, সেসব কি নিয়মের মধ্যে পড়ে না তেমন ওট ওরা নিয়েছে? কোনোটাই নয়।
তাই ভয় হচ্ছিল যে ড্রাইভার হয়তো দরজা বন্ধ করে দিব্যি ঘুম দিয়েছে, ডাকলে বিরক্ত হবে। হোক, তবু ফোন করেছে, কিন্তু সমস্যা হয়নি। 4 বারের বার ড্রাইভার ফোন ধরেছে। সকালবেলাতেই নার্সিং হোমের কাউন্টারে সমু 10,000 টাকা জমা দিয়েছে, অ্যাডভান্স। মনে মনে আশা ছিল যে একটু বেশি অ্যাডভান্স করলে একটু বেশি কেয়ার নেবে নিশ্চয়ই। নেয়নি তাও নয়। হঠাৎ রত্না ও ডান হাতের কোণে দিয়ে সমুকে যেন নাড়া দিল বলে মনে হলো সমুর। মা ফিরে আসুক প্রার্থনা করতে গিয়ে চোখটা বুঝেছিল সমু। নাড়া খেয়ে তাকিয়ে দেখে সত্যি চোখ খুলেছেন মা। ডাক্তার তো ঠিকই বলেছেন। মাকে দেখে মনে হলো যেন ঘুম থেকে উঠেছে। মার চোখটা প্রথমে পড়ল ছাদের ওপরে। ছাদটা তো মায়ের চেনা নয়। বাড়ির পুরোনো দিনের টুকুস টুকুস করে ঘোরা সিলিং ফ্যানের জায়গায় একটা আধুনিক সিলিং ফ্যান বাই বাই করে ঘুরছে। মা তো এই ফ্যানটাও চেনে না। সুমুর মনে হলো মা বোধহয় ভাবছে কাদের বাড়ি এটা, চেনা তো লাগছে না। জানলা দিয়ে দিনের আলো এসে পড়েছে। মা তাকে নিশ্চয়ই বুঝতে পেরেছে এটা দুপুর টুপুর হবে, তাই মার চোখে তেমন কোনো বিস্ময় ধরা পড়ছে না। কিন্তু কটা যে বাজে তা মা নিশ্চয়ই বুঝতে পারছে না। বাইরে যে রোদ উঠেছে তা দেখা যাচ্ছে। আচ্ছা, মা কি আদৌ দেখতে পাচ্ছে? অবশ্য ডাক্তার বলেছে যে জ্ঞান এলে একেবারে নর্মাল দেখতে লাগবে। বাড়িতে তো মার 1000 বার প্রশ্ন ছিল, কটা বাজে রে? সিরিয়াল দেখার সময় জানতে চাইতো। সুমুকে রোববার আর রত্নাকে অন্য দিনগুলোতে। সুমু পরিষ্কার দেখলো। ঘাটটা ঘোরাতে চেষ্টা করলো মা, কিন্তু পারলো না। হয়তো ব্যথা ট্যাথা নয়, এই অবস্থায় তো ক্ষমতায় কুলোবে না, তাই মনে হলো সুমুর। ঘাড়ে যে জোরটা দরকার মার যেন তা নেই। নাক মুখ জুড়ে এখনো অক্সিজেন মাস্ক লাগানো, হাতে লাগানো স্যালাইন টিউব, ড্রিপিং চলছে এখনো। গোটা নার্সিং হোম কেমন একটা স্পিরিট স্পিরিট গন্ধ, একটু ঝাঁঝালো। মা তো এসব গন্ধ একদম নিতে পারে না, হয়তো অস্বস্তি বোধ করছে। এ সময় কি এসব সেন্স থাকে? কিন্তু এখন ভিজিটিং আওয়ার নয়, তাই নার্সিং হোমের ভেতরে কোথাও কোনো সারা শব্দ নেই। চুপচাপ, একেবারে নিঃশব্দ, শান্ত। পেশেন্টদের আত্মীয় পরিজন সব বেরিয়ে গেছে, শুধু ওদের ক্যালাও পড়েছে। যেহেতু মা যে কোনো মুহূর্তে। এখন শুধু নীল নীল পোশাক পরা নার্সেরা ঘুরছে নানা বেডে। মা তাকিয়েছে। ভাবছো না তো টুপুস, সমু, বৌমা, ভোলা সব গেল কোথায়? একবার কাকে যেন মা ডাকতে চেষ্টা করলো বলে মনে হলো, কিন্তু না, মুখটা ফাঁক হলেও গলা দিয়ে তো কোনো শব্দ বের হলো না। মা বোধহয় উঠে বসে একবার দেখবার চেষ্টা করলো, কিন্তু তার জন্য আগে চাই হাতে জোর। হাতে ভরটা দিয়েই তো উঠতে হবে। হাত তো মার বাঁধা বেদের সঙ্গে। ডাক্তারবাবু জবাব দিয়ে গেল হাত দুটো খোলেনি, সুচ তো ঢোকানো রয়েছে আগের মতোই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। বাড়িতেও শুয়ে নেই, চেনা জায়গাতেও শুয়ে নেই, এটা তো মা নিশ্চয়ই বুঝতে পারছে। মাঝে মাঝে মা মাসির বাড়িতেও যেত বেলঘড়িয়ায়। এটা যে তার বোন বিমলার বাড়ি নয় এটাও মা বুঝতে পারছে। মাসির বাড়ি তো ছাদটা টালির, মেশো নেই আজ। ফেলটু মানে সুমুর মাস্তুতো ভাইটা আজও চাকরি বাকরি কিচ্ছু পায়নি। এই মাসির বাড়িতে গেলেই মার মধ্যে কি একটা হতো। মাসি বোধহয় কান টান ভাঙাতো মার। ওখান থেকে ফিরে এলেই মা কেমন যেন পাল্টে যেত, একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে
মা বাড়ি ফিরত। অনেকদিন সুমু ভেবেছে মা মাসির বাড়ি যাওয়া বন্ধ করে দেবে। মাসির বাড়িতে হাজারো সমস্যা। ছেলেটা চাকরি না পেলেও একটা মেয়েকে বিয়ে করার জন্য নাকি মাথা খারাপ করে দিচ্ছে। সেটা নিয়ে মাসি আর ফেলতুর মধ্যে নাকি নিত্য ঝামেলা। মাসি হয়তো তার জীবনে ক্রাইসিস গুলো মার সংসারে ঢুকিয়ে দিতে চায়। এসব মনে জ্বালা মেটাবার এক একটা পন্থা। তার থেকে জন্ম নেয় ঈর্ষা। এখানে যে সংসার ভালো মতো চলছে তা বোধহয় মাসি চায় না। তা নয়তো এমনটা হতেই বা কেন? এসব তো মা বুঝতে চাইতো না। অনেক বুঝিয়েছে সুমু, অথচ এই ফেলটিকে প্রায় বিনা খরচে কম্পিটিটিভ পড়াবার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে এই শর্মাই। মার সাথে এসব নিয়ে রত্নার ঝগড়া বাড়িতে একটা নিয়মিত বিষয় ছিল। পরশুও হয়েছিল টুকুসকে নিয়ে। রত্না পড়াতে গিয়ে ওকে বোধহয় মারধর করেছিল। রত্না ওর মনের জ্বালা মেটাচ্ছিল সন্তানের উপর। ছেলেটা অঙ্ক বুঝছিল না, কি করে বা বুঝবে? অতটুকু মাথা থেকে এত সব ধরে নাকি? রত্না টুকুসের মাথাটা মাটিতে ঠুকে দেয়। টুকুসকে মারতে দেখলে বাড়িতে সর্বক্ষণের কাজের ছেলে ভোলা সে কেঁদে দেয়। টুকুসই তো ওর খেলার সাথী, তাই ও গিয়ে মাকে খবর দিয়েছে। রত্না চায় যে ছেলেটা যেন স্কুলের ফার্স্ট বয় হয়। তা কি হয় সব সময়? সবাই কি ফার্স্ট বয় হয়? ছেলেটাকে আবৃত্তি শেখাতে নিয়ে যাবে, সেখানেও ছেলে যেন সবার থেকে ভালো করে, না পারলে জোর করে করাবে। রত্না ভাবছেও না এটাও ভালো লাগছে কিনা। আস্তে আস্তে ছেলেটা কেমন যেন খুব করে যাচ্ছে। ঠাকুমা হয়েও কিছু করতে পারেন না সুমুর মা। সুমু জানে যে রত্নার প্রচন্ড মুখ, আর ছেলের ব্যাপারে তো ও টোটালি নন কোঅপারেটিভ। মা অসহায় হয়ে তাকিয়ে থেকেছে প্রথমে ভেবেছে হয়তো থাক না, যদি টুকুসটা ভালো কিছু হয়। কিন্তু দিনে দিনে ব্যাপারটা খারাপ দিকে যাচ্ছে বলে আর সইতে পারেনি মা। প্রতিবাদ করেছে, ব্যাস, আর তাতেই বিরাট কলহ বেঁধে গেছে। পাল্টি ঘরের মেয়ে নয় রত্না। সুমু আর রত্নার অসবর্ণ বিবাহ। সুমু একমাত্র সন্তান বলে যখন ও বিয়ে করে এনেছিল রত্নাকে, বাবা বা মা কিছু বলতে পারেনি। কিন্তু মা একটা কথা বিশ্বাস করে বসে আছে যে এমন মেয়ে এই বাড়িতে চলবে না। বাবা থাকতে রত্না কি করতো না, জুজু হয়ে থাকতো। কিন্তু বাবা চলে যাবার পরে মা ওকে ঠাকুর ঘরে ঢুকতে দেয়নি। ছোঁয়াছড়ির একটা বাই মায়ের। মা জানতো এতে তার এতদিনের সংস্কার, পবিত্রতা, বিশুদ্ধতা যেন রসাতলে যাবে। বাবা দুবেলা সন্ধ্যা নিজ ছাড়া কুটাটি মুখে তুলতেন না। সাত্বিক ব্রাহ্মণ। ওদের পরিবারের প্রায় সকলেই গোঁড়া। পাঁজি পুঁথি ছাড়া অন্য কিছুতে ভরসা ছিল না। কুষ্ঠি, ছক এসবই ছিল এ বাড়িতে নিজাম দেবার উপায়। মা কি দাদু নিজে পছন্দ করে এনেছিলেন। মেয়ে নয়, মায়ের মতো দেখতেন পুত্রবধূকে। বলা যেতে পারে শুধু স্নেহ নয়, তিনি মাকে কেমন একটা শ্রদ্ধাও করতেন। মাও এ বাড়িকে ঠিক তেমনটাই চালাতো যেমনটা তার শ্বশুর মশাই পুত্রবধূর থেকে এক্সপেক্ট করতেন। এমনকি মাঝে মাঝে দাদুর মন রাখতে বাবার সাথে পর্যন্ত ছোট ছোট বিষয়ে মা অসহযোগিতা করেছে। এতে দাদু বেশ খুশি হতেন। এসব নিজে চোখে দেখেছে সুমু, তখন ছোট। বাবা মাঝে মাঝে মাকে বলতেন, আচ্ছা তুমি কাকে বিয়ে করেছো বলো তো? কে তোমার স্বামী, বাবা না আমি? কাকে খুশি রাখা তোমার কাজ, বাবা না আমি? মা বাবাকে কপট ধমক দিত, এমন অসভ্য কথা বলো না তুমি, মুখে কিচ্ছু আটকায় না। না, ছোট্ট সুমুর কানে ঢুকতো সেসব কথা। কিভাবে তা ওর মনে গেঁথেও আছে। সুমু বিয়ে করে আনার পর বাবা একদিন রাতে ঘুমোতে গিয়ে
সকালে আর বিছানা ছেড়ে ওঠেনি। একেবারে ছেলে আর ছেলের বন্ধুদের কাঁধে উঠে সোজা মহাশ্মশান। কাউকে জানতে দেননি যে তিনি চলে যাচ্ছেন। সে সময় সুমু রত্নাকে বলেছিল, বাবা কিন্তু চলে গেল আমাদের বিয়েটা মেনে নিতে না পেরে। তুমি কিন্তু একটা জিনিস মেনে চলো, মার সাথে কোনো বিবাদে যাবে না, তাতে বাবার আত্মা কষ্ট পাবে। ঝাঁঝিয়ে উঠেছিল রত্না, বাবা, তোমার বাবাকে খুশি করতে হয়েছে, এবার তোমার মাকেও খুশি করতে হবে, আবার বাবার আত্মাকেও খুশি করতে হবে, এটা মহাজালা হলো। রত্নার বাবা মা বড় ভালো মানুষ, অথচ রত্নার সহবত শিক্ষাটা ছিল না, আজও নেই। রত্না এতটুকু বদলায়নি। তাই একদিন তো ঠাকুর ঘরে ঢোকা নিয়ে রত্না একটা নাটকই করে বসলো। শুনে জানে রত্না ইচ্ছে করে কাণ্ডটা ঘটালো। ঠাকুরের ফুল, বাসন, প্রসাদের জন্য আনা ফুল সব ছুঁয়ে দিল। রবিবার, মা একটু ভালো করে পুজো দেয়। সবে স্নান করে মা বাথরুম থেকে বেরিয়েছে, দেখে তার বৌমা পুজোর ফুল, বাসন, প্রসাদ এসব নিয়ে ঠাকুর ঘরে ঢুকছে। হাঁ হাঁ করে উঠেছে মা, করো কি তুমি ওগুলো ছুঁয়ে দিলে কেন? তোমাকে কি নতুন করে সব শেখাতে হবে নাকি? ছেয়ে ছেলে সব এক করে দিলে। ছি 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 ছি। তারপর নিজে না পেরে ছেলেকে চিৎকার করে ডেকেছে, ও শিমু দেখ। সাথে সাথে কথার উত্তর দিয়েছে রত্না, আচ্ছা, আপনাদের কোন বইতে লেখা আছে বলুন তো, অন্য জাত ঠাকুর ছুঁতে পারবে না? সকলেই তো তার সন্তান, আপনারা এমন আলাদা আলাদা করে রাখেন কেন? মা ঝাঁঝিয়েছে, আজকে তোমার কাছে আমাকে শিখতে হবে কোনটা লেখা আছে কোনটা নেই। সুমুর বাবার ঠাকুর ঘর, আর তুমি আজ এটাকে এভাবে অপবিত্র করলে। আপনাকে শিখতে তো বলিনি, আমিও শিখতে চেয়েছি। তাছাড়া বাবা তো আজ নেই, তবুও কি ঠাকুর ঘর তার থাকবে? শুনেছি মৃত্যুর পরে নাকি মানুষের সব বন্ধন ঘুচে যায়, বাবার কি তাও ঘটেনি? এত ভালো সাধ্য শান্তি হলো, তবুও কি তার মুক্তি হয়নি? তবে কি আমাদের গয়ায় যেতে হয় দেখছি। আপনি যখন চলে যাবেন তখনই কি ঠাকুর ঘর রক্ষা করতে আসবেন? মা, একেই বলে সংসারের মায়া। আপনাদের মায়া আজও কাটেনি, মুখেই ফটর ফটর। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। আসলে পারটার হতে চাই না আমরা। এরকম প্রায় লেগেই থাকতো। চন্ডালে রাগ রত্নার, অথচ রত্নার বাড়ির লোক যথেষ্ট বিচক্ষণ, বিবেচক আর শান্ত। কোনোদিন তারা মেয়ের শ্বশুর বাড়িতে কোনো বিষয় কোনো কথা বলতে আসেননি। মেয়ের শ্বশুর বাড়িতে কোনো ব্যাপারে তারা মাথা ঘামাতেন না। ফুলি বা ছোট জাত, বয়স তো হয়েছে, ঠিক বেঠিক বোধ তো আছে। কিন্তু সেদিন টুকুসকে এমন ভাবে মাথাটা মাটিতে ঠুকে দিল রত্না যে বাচ্চাটা মাথা তুলতেই মা দেখেছে রক্ত গড়িয়ে পড়ছে। হয়তো মাটিতে পেন্সিল বাক্স ছিল। রাগের চোটে রত্না খেয়াল করেনি। ব্যাস, মার আর মাথা ঠিক থাকে না। তার বংশে বাতি দেবে যে শিশু, তাকে এভাবে রক্তাক্ত দেখে সে নিজে যে নিচু জাত নয় তা ভুলে গেল মা। একেবারে যা তা বলেছে পুত্রবধূকে। তাকে যে নিচু জাতের চন্ডালে রাগ বলে মা খোঁটা দিত, তা এবার নিজেই খাটিয়ে ফেললো খোদ নিচু জাতের ওপরেই। একেবারে মুখে যা এসেছে তাই বলে দিয়েছে পুত্রবধূকে। জাত তুলে, ওদের বাড়ি তুলে, শিক্ষা তুলে, সংস্কার তুলে, ওদের যাবতীয় বিষয় আশয় শুধু তোলেনি, রত্নাকে তুলেছে আর কাপড় কাচার মতো আছড়েছে মা। এদিকে রত্না রাগের মাথায় কাজটা করে নিজেই আফসোস করতে শুরু করেছে। এমনটা যে ঘটে যাবে বোঝেনি, তাই মাথাটা ঠিক রাখতে পারেনি। তার উপর শাশুড়ি যা নয় তাই বলে যেতে সেও পাল্টা স্কোয়ার কাট, ফুল, রুখ একটার পর একটা বাউন্ডারি মেরেছে। মুখে সেও কিছু মাত্র কম যায় না, তা ভালো মতো দেখিয়ে দিয়েছে রত্না। কিন্তু এসব গাছে বসা কাকপক্ষীটিও জানতে পারে না মা আর স্ত্রী যে তেলে আর বেগুনে, আদায় আর কাঁচকলায়, কিংবা দা আর কুমড়োর সম্পর্ক,
তারা যে সদা সর্বদা ঠোনাঠুনি আর ঠোকাঠুকিতে মজে থাকে তা কেউ টের পায় না। সবই চলে নিম্ন স্বরে। এমনকি ছেলে বাড়ি ফিরবে যে এ ওর নামে ভালোই মন্দই মিশিয়ে বলবে, এমনটা এ বাড়িতে কদাপি ঘটতো না। যে যার মতো একে অপরকে দিল খোলা জান লেওয়া সংলাপ বলে দিত। পুরুষ মানুষটি বাইরে থেকে এসব জানতেও পারত না। তার কাছে নো নালিশ। কিন্তু নালিশ না করলেই তো সাক্ষণ মাফ হয়ে যায় না। এসবের যথাযথ খবর তার অডিও ভিডিও সহ ডেমো হয়ে চলে আসতো বাড়িতে তোতা পাখিটির মারফত। সে টুপুস, শিশুর যা চরিত্র। বিষয়টা যে একটা শিশুর চরিত্র গঠনের পক্ষে ভালো নয় তা বারবার রত্নাকে জানিয়েছে সুকুমার। কিন্তু এই যে প্রবাদ, কাঁদছ কেন মা জননী, কাঁদি নাই মা মুখ এমনি। দুই নারী বাড়িতে থাকবে, বিশেষ করে শাশুড়ি আর পুত্রবধূ, কিন্তু ঝনঝনাঝন হবে না এই তো হতে পারে না। কিন্তু কলহের সময় একটা শিশুর পক্ষে তা মারাত্মক কিনা কে তা বোঝে। রত্না সং সুমুকেই রেয়াত করে না, তো শাশুড়ি কোন ছাড়। ছেলের মাথায় ব্যান্ডেজ দেখে সুমুর এমনিতেই মাথাটা গরম হয়েছে। ভেবেছিল সেটা শিশুর কোনো দুরন্ত পানার ফল। কিন্তু বাড়ির লোক নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোয় নাকি, এমনটা ভেবে রাগ হচ্ছিল সুমুর। কিন্তু সেটা যে নেহাত বড়দের ছোট মেয়ের ফল মাত্র তা জেনেই আর নিজেকে সংবরণ করতে পারে না সুমু। তোর নাগাল না পাই তো তোর অমুকের নাগাল পাই, তাই মাকে আক্রমণ করেছে সুমু। মা বাড়িতে সবচেয়ে বড়। পরশু এই প্রথম মাকে চার কথা শুনিয়েছে। ও বলে দিয়েছে, তোমরা খেলতে খেলতে বাচ্চাটার কি ক্ষতি করছে সেটাও কি বুঝবে না? ও তো তোমাদের দেখছে, কি শিখছে? তুমি ঠাকুমা, তুমি তার মাকে জাত করে আজে বাজে কথা বলবে তার সন্তানের সামনে? এটা কি? ছেলে তার বউকে কিছু না বলে তাকে আক্রমণ করেছে, বউয়ের হয়ে দালালি করছে, এটা সহ্য করে কোন মা? মা ভেবেছে গোটা ঘটনা সুমুকে শুনিয়েছে রত্না নিজে। নালিশ করেছে মানে তো সে নিজে কি কি করেছে তা বলেনি নিশ্চয়। তাই ছেলেকে মা পাল্টা আক্রমণ করে বসলো। তুই আজ আমাকে বলতে এসেছিস নিজের মাকে? বউয়ের মুখের ঝাল খেয়ে? তোর বউ কতদিনের? এটা 5টা বছর। আর এই যে হাতে, আমার হাতে এতটা বড় হলি, সেসব ভুলে গেলি? আজ তোর বউ বড় হলো, লজ্জা করে না তোর? আমার তো লজ্জা করছে। তোমাকে কে বলেছে? আমাকে রত্না বলেছে। আমি কি বলেছি? রত্না বললে তো বলতে আসতাম না। তুমি সব আগ বাড়িয়ে ব্যাপার ভাবো কেন বলো তো? রত্না তার ছেলেকে মেরেছে, ওকেই বুঝতে দাও না? মার থেকে ঠাকুমার বেশি দরদ কিন্তু ভালো না মা। তাই আমি ঠিক করেছি এই রোজকার খ্যাচম্যাচ ভালো লাগে না। অফিস থেকে বাড়িতে এসে তোমাদের এই নাটক আমি আর শুনতে পারি না। এমনিতেই আমি ক্লান্ত থাকি। কোথায় বাড়িতে এক কাপ চা খাবো, দুটো ভালো মন্দ গল্প করব, তা না, তোমাদের জ্বালায় আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই কারণে মানুষ অফিস থেকে ফিরেও বাড়িতে ঢোকে না, বাইরে কাটিয়ে আসে। কে এসব ফালতু ঝামেলা চামেলা চায় বলো তো? তাই তোমাকে এবার আশ্রমে রেখে আসবো। মা পরে আকাশ থেকে। আশ্রম মানে? তুই কি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? তুই এই কথাটা বলতে পারলি? তোর বাবা আজ নেই তাই তো? কিন্তু আমি এখনো তোর বাবার পেনশনের পয়সায় খাইবে। বাড়িটা আজও তোর বাবার নামে। তুই এত বড় কথাটা আমাকে বলবি? সেদিন গভীর রাতে নিজের বুকের ওপর যখন সুমু তার ছেলেকে নিয়ে গভীর নিদ্রাচ্ছন্ন, তখন মার ঘর থেকে একটা অস্বাভাবিক শব্দ কানে আসে। একটা যন্ত্রণা, একটা ঘর ঘর শব্দ, একটা আর্তনাদের মতো। এই শব্দটা চেনে না সুমু। বিছানা ছেড়ে উঠে মার কাছে জানতে গিয়ে দেখে বুকে একটা প্রচন্ড ব্যথা নিয়ে মা প্রায় অজ্ঞান। সাথে সাথে অ্যাম্বুলেন্স, নার্সিংহোম, আর এখানে সেখানে কথা না বলে একেবারে আইসিইউ। প্রথমটা বুঝতে পারিনিও, এমনটা অভিজ্ঞতা নেই। তাই এটা কি ধরনের সমস্যা হতে পারে তা বুঝতেই বেশ কিছুটা সময় চলে যায়।
ডাক্তারকে কল করেও পাইনি। আজকাল ওরা রাতে বিরেতে বাড়িতে আসতে চায় না। পেশেন্ট পার্টির কাছে প্রহার এনো ধনঞ্জয়ের ভয়। যা করার সব একা হাতেই করেছে শুনে, একেবারে অন্ধের মতো। কাউকে ডাকেনি। অত রাতে কাকেই বা ডাকবে? হাউমাউ করে উঠেছে রত্না। এটা তুমি কি করলে গো? তোমাকে কে আমার ঝগড়া করতে বলেছিল? তুমি বাইরে থাকো। তুমি কি জানতে কি মার সাথে আমার ঝগড়া হচ্ছে? তুমি কেন এর মধ্যে মাথা গলালে? এমনিতেই বাড়িতে গেলে বাবা মা দিদি সবাই আমাকে কথা শোনায়। এবার তো বাড়িতেই যেতে পারবো না আমি আর। সুমু নিজের বোকামি ঢাকতে রত্নাকে পাল্টা দু কথা শুনিয়ে দিয়েছে। তোমরাই তো বাড়ির পরিবেশ এমনটা করে রাখো। একটা লোক বাইরে থেকে ফিরবে অন্তত 12-14 ঘন্টা পরে। তোমাকে কোনো হুঁশ থাকে না। রত্না রনে ভঙ্গ দিয়ে বলেছে, তুমি কথা না বলে অ্যাম্বুলেন্স ডাকো। মা তো অজ্ঞান হয়ে গেছে। আমার ভীষণ ভয় করছে। এই নাও মোবাইল, ফোন করো। তুমি পারবে নাকি বাপিকে ডাকবো? কিন্তু সুমুর মার সেন্স আসেনি। আর অবশেষে ডাক্তার বলল যে তারা কিচ্ছু করতে পারবে না। একবার সুমু বলেছিল মাকে কলকাতায় নেবে কিনা, একটু ভালো মানে দামি কোনো প্রাইভেট হাসপাতালে। খরচ যা হয় হবে। কিন্তু ডাক্তার জানালো যে কলকাতায় নিতে গিয়ে যদি রাস্তায় কোনো বিপদ ঘটে যায় তবে তার ঝুঁকি নিতে হবে পেশেন্ট পার্টিকে। ভয় আর সে চেষ্টাও করেনি সুমু। ডাক্তার বলেছে বয়স তেমন না হলেও শান্তি মতো ওকে যেতে দিন। অ্যাটাকটা সিরিয়াস, সামলাবার মতো বয়স নেই পেশেন্টের। শুধু শুধু কলকাতায় গেলে 1000টা টেস্ট করাবে, 1000টা ইঞ্জেকশন লাগাবে, এই থেরাপি সেই থেরাপি, ভেন্টিলেশন। জানেন তো সবই, কাগজে তো পড়ছেন সবই। আমাদের তো এসব ডিটেল বলা সাজে না। একটা প্রফেশনাল এথিক্স তো মানতে হয়। মোট কথা, শুধু শুধু পকেটের ক্যাশ খসিয়ে মাকে কেন গিনিপিগ বানাবেন? আমরা নেহাত হাতুড়ে নেই, তবে এটা আমাদের সাজেশন। ডিসিশন তো আপনাকেই নিতে হবে। রাজি হয়নি রত্না। মাকে আর কোনো কষ্ট দিতে রাজি হয়নি সুমু। এই অবস্থায় এখানে কেটে সেখানে সুচ ফুটিয়ে আর যন্ত্রণা নয়। সেই পরশু থেকে মা সেন্সলেস। এই ডাক্তার তবু সুমুর চেনা, এদের লোকাল ডাক্তার। ইতিমধ্যেই রত্নার বাবা দিদি মা সবাই এসে গিয়েছিল। জামাইকে ডেকে শ্বশুর মশাই ফিস ফিস করে বললেন, টাকা পয়সার জন্য তুমি বাবা জীবন চিন্তা করো না। তোমার মা তো রতুরে মা, আমাকে স্বচ্ছন্দে বলবে। আমি তো তোমার বাবার মতোই। তিনি এসে পৌঁছতেই সুমু একমাত্র সিনিয়রকে দেখে আর তার ভরসা পেয়ে যেন একটু ভেঙে পড়েছিল, কিন্তু কোনো শব্দ করেনি। ওর মাথায় হাত বুলিয়ে তিনি বলেছেন, দুঃখ করে না বাবা, বেআই মশাই বড় তাড়াতাড়ি আমাদের ছেড়ে গেছেন। বেআন থাকলে সেই অভাবটা পূরণ করে নিতাম, আমাদের ভালো লাগতো। সুমু দেখেছে রত্নার বাবা বা মা বেশ ভালো মানুষ। হয়তো তাদের মেয়ে এই উচ্চ বর্ণের পরিবারে এসেছে বলেই তারা একটু বেশি বিনয়ী, একটু বেশি সংকুচিত। সব সময় গুটিয়ে থাকতেন। তাদের মেয়ে আর এবারের ছেলে প্রেম করে যেন তাদেরকেই একটা সামাজিক আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এবারের সাথে ভালো করে মিশতে পারতেন না ওরা। বাবা বেঁচে থাকতে যথেষ্ট মন্দ ব্যবহার ওদের সাথে করেছেন, মাও করেছে। তাও করেছে, কিন্তু মহিলা সুলভ কুটুস কুটুস কামড় দিয়ে। এটাকেই মেনে নিতে পারত না শুনে। তাই মাকে পরশু ভালো মন্দ বলেছে। মা আবার জাত তুলেছে। ওদের কি দোষ? ওরা তো মেয়েকে লেলিয়ে দেয়নি সুমুর পেছনে। কোনো বাবা কি নিজের মেয়েকে লেলিয়ে দেয়? কিন্তু মার অভিযোগ ওরা মেয়েকে লেলিয়ে দিয়েছে। এসব শুনে খুব ঘেন্না লাগতো সুমুর। লজ্জা হতো শ্বশুর বাড়িতে গিয়ে, মুখ তুলতে পারতো না। রত্নার বাবা কিন্তু বারবার বলেছেন, তুমি কেন লজ্জা পাও বাবা? তুমি তো আমাদেরকে ছোট মনে করনি। ওরা যে মন্দ বলছেন তাও ওরা করছে না, সমাজ করছে, ওদেরও দোষ নেই। এটা সামাজিক বিষয়, আমাদেরকে মেনে চলতে হয়। এই কারণেই বাবা মা যখন তাদেরকে দুষতেন নিজেকে ভীষণ ছোট লাগতো সুমুর। অন্তত রত্নার সামনে যেন দাঁড়াতে পারত না।
কিন্তু যখন থেকে রত্না মার সাথে সম্মুখ সমরে নেমেছে, তখন থেকে যেন সুমোর বুক থেকে এটা পাথর সরে যেতে শুরু করেছিল। বিয়ের আগে রত্নার বাবা বলেওছেন, দেখো বাবা, তুমি তো ভালো ছেলে, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তোমরা বড় হয়েছ, আমার মেয়ে শুধু নয়, আমরাও তোমাকে পছন্দ করি। কিন্তু সত্যিটা হলো, আমরা তো তোমাদের পরিবারে চলি না বলো, আমাদের জলও চলে না, ছায়াও মানানো হতো না এক সময়। তাই বারবার সন্দেহ হয়, এই বিয়েটা কি ভালো হবে? আমার মেয়ে তো ওখানে কোনো স্থান পাবে না বাবা। কিন্তু শ্বশুর বাড়িতে আমাদের মেয়েরা তো এইটাই চায়। যদি তোমার মা বাবা ওকে গ্রহণ না করেন। কিন্তু প্রেম তো এক ধরনের গোয়ার। তুমি মনে যখন করেছি বিয়ে করব, তখন বিয়েটা করতেই হবে। অগ্র পশ্চাৎ চিন্তা তাহার যাও। নায়িকার কাছে ছোট হয়ে যাব না, বন্ধুদের কাছে কাপুরুষ হয়ে যেতে হবে না, আজকের ভাষায় লোকে প্যাক দেবে না। কিন্তু রত্নার ভবিষ্যৎ কি হবে সেটা সেকেন্ডারি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল সুমুর কাছে, রত্নার কাছে। রত্নাও প্রথম দিকটাতে এ বাড়িতে একেবারে ভেজা বেড়াল হয়ে থাকতো, কিন্তু পরে ধাতস্থ হয়ে সমর্থি ধারণ করে নিল। না করে উপায়ও ছিল না বটে। বাবা মা একেবারে অসভ্যের মতো ওকে কুণ্ঠাসা করে ফেলেছিল। গোড়ামি যে কি মারাত্মক সেটা সুমু দেখেছে নিজের বাড়িতে। এটাও যে একটা ফান্ডামেন্টালিজম তা হাড়ে হাড়ে বুঝেছিল ও। বেশ বুঝতে পারে এই গোড়ামি অনার কিলিংকে জন্ম দেয়। মানুষ যত এমন অর্থোডক্স হবে, ততটাই সে ভয়ঙ্কর হবে। তাই রত্নাকে একটু বেশি পাখির আড়াল দিয়ে রাখত ও, যেন ওর গায়ে আঁচ টুকু না লাগে। এটাকে নিজের দায়িত্ব বলে আত্মস্থ করে নিয়েছিল সুকুমার। এটা রত্নার বাবা বা মার কাছে একটা অলিখিত, অকথিত প্রতিশ্রুতি ছিল। রত্নার বাবা মা তার টেরও পেয়েছিলেন, তাই তারা বেশ নিশ্চিন্ত ছিলেন। জামাইকে তারা বড় ভরসা করতেন। কিন্তু মার যে এমনটা ঘটে যাবে তা তো ভাবেনি সুমু, ভাবেনি রত্না। কার ভুল? এসব প্রশ্নের উত্তর তো এখন দেবার নয়। মাকে চোখ খুলতে দেখে রত্না দাঁড়িয়েছে হাত জোর করে। মা যেন যাবার আগে ওকে ক্ষমা করে দিয়ে যায়, কারণ তো সারা জীবন একটা বোঝা রত্নাকে বই নিয়ে বেড়াতে হবে। ছেলেরা যে বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার পর একটা বিশেষ টানে ভোগে, তাও রত্না দেখেছে। যে কোনো দিন, যে কোনো ঘটনায় সুমু যে রত্নাকে দংশন করবে না, তার কোনো গ্যারান্টি নেই। তখন তো ছেলে মনেও রাখবে না যে বাবা বা মার মৃত্যুর জন্য সে নিজে কিছু মাত্র কম দায়ী নয়। অবশ্য রত্নার সাথে কোনো বচসায় সুমুর বাবা মারা যায়নি। তিনি শুধু কোনোদিন মনে মনে মেনে নিতে পারেননি রত্নাকে, ব্যাস। রান্না বান্না তো নয়, পুজো আচ্চাতে কোনো ছোঁয়াছানি করতে দেননি পুত্রবধূকে। আশ্চর্য হয় রত্না, ছেলে যে এই উঁচু জাতের হয়েও নিচু জাতের একটি মেয়েকে বিবাহ করেছে, তার সাথেই সহবাস করছে, তাদের যে একমাত্র সন্তান টুপুস, তার গায়ে যে উঁচু ও নিচু জাতের দুই জাতিরই রক্তস্রোত বইছে, তা তো তিনি মনে রাখেননি। সেই নাতিকে দিয়েই তো দাদুর কত স্বপ্ন ছিল। সেও যে আর উঁচু জাত নেই, তার রক্তে যে দাগ লেগেছে, সেই কথা বোঝাতে গেলে তো মহাবিপদ। তুমি বেশি বোঝো। বংশ রক্ষা করবে কে? কে বাতি দেবে রায় পরিবারে? অথচ যার গর্ভে হয়েছে এই বংশে বাতি জ্বালার সৌকতি, সে পড়ে রইল অন্ধকারে, অশ্রদ্ধায় আর হেনস্তায়। তাই মাঝে মাঝে জ্বালায় মাথাটা খারাপ করতো রত্না। কিন্তু এমনটা যে হবে তা কি জানতো রত্না? এক একটা সময় সুমুরও মনে হয়েছে হয়তো বিয়েটা না করলেই ভালো হতো। না হয় রত্নার কাছে চিটিংবাজ, বন্ধুদের কাছে কাওয়ার্ড, মেয়েদের চোখে নপুংসক হয়ে থাকতো, আরো দুর্নাম সইতে হতো। সে আর কতদিন? নিন্দা শোধ রয়ে যেতে দিলে তো একদিন তার শান্ত হয়ে পড়ে।
তাই না হয় হতো। রত্নার বাবা মাও বলেছিলেন, না হয় তুমি আমার মেয়েকে ভালোই বাসো, তাই বলে যে বিয়ে করতেই হবে তার তো কোনো মানে নেই। রত্নাও প্রথম প্রথম কান্নাকাটি করবে, তারপর মানিয়ে নেবে, তবু ওকে জোর করে তোমার বাবা মার ঘাড়ে নিয়ে ফেলো না সুমু। সুমু সেটা সেদিন মানলে আজকে এমন দিনটা হয়তো দেখতে হতো না। এখন তো হাতের ঢিল ছোঁড়া হয়ে গেছে, আর তো কিচ্ছু করা যাবে না। বিয়ে শুধু নয়, টুকুর জন্মেছে। বাবা চলে গেছেন, মা যেতে বসেছেন। একটা ঘটনাকে প্রশ্রয় দিতে গিয়ে এতগুলো ঘটনাকে জন্ম দিতে হলো সুমুকে। আর কি হবে, যাগ্গে পাপ যদি কিছু হয়েই থাকে তবে তাও নিজের গায়েই লাগুক। এক্ষুনি মায়ের মুখ থেকে মাস্ক খুলে নেবে নার্সেরা, স্যালাইন বন্ধ করে দেবে। হঠাৎ সুমু দেখতে পায় যে মা যেন কিছু বলতে চাইছে, মুখটা ফাঁক হচ্ছে, গলা দিয়ে একটা ঘর ঘর শব্দ যেন বের হলো, যেন মা তার বৌমাকে ডাকছে। এ তো অবিশ্বাস্য, মা ডাকবে রত্নাকে। বৌমা মায়ের কাছে একটা ডাক নাম, তাই ডাকে, তা না তো ডাইনি রাক্ষসী এরকম কোন একটা নামে ডাকতো নিশ্চয়ই মা। নেহাত এটা একটা ভদ্রপাড়া, তাই সবটা করা যায় না, দেখিয়েও কিছু কিছু করতে হয়। দেখুন, আমি কিন্তু আমার বৌমাকে ভালোবাসি, কিন্তু তাই বলে অন্তিম সময়। হঠাৎ মা যেন বলছে, বৌমা একটু জল, একটু জল। শব্দ নেই, শুধু ফাঁক হয়ে কাতর আবেদন। কিন্তু যার ছোঁয়াটুকু এ বাড়িতে চলতো না, তার কাছে জল। এটা কি মার মৃত্যুর আগে মানসিক পরিবর্তন? বৌমার হাতে জল, এই পৃথিবীতে এও কি সম্ভব? রত্নাও দেখেছে ব্যাপারটা, অন্ধ বিশ্বাসে আচ্ছন্ন রত্না। এই সময় মা মরে গেলেও রত্না জল দেবে না, তাতে ভয়ানক পাপ হবে। মা চলেছে মহাপ্রস্থানের পথে। শাশুড়ির এই অন্তিম লগ্নে এত বছরের সাত্বিকতা ভেঙে দিতে পারবে না অসবর্ণ রত্না। তাই উসখুস করছে ও, মন বলছে তৃষ্ণার্তকেও জল দেবে না। অভ্যাসগত সংস্কার বলছে, না, তুমি এটা করতে পারো না। তাই ও কোণে দিয়ে ঠেলে দিয়ে সমুকে বলতে চাইছে, তুমি জল দাও। কিংকর্তব্য বিমূঢ় সমু। এবারে সত্যি সত্যি হঠাৎ ধরাস করে ঘুমটা ভেঙে যায় সুকুমারের। এই আবার কি, এ কি স্বপ্ন রে বাবা? এত স্পষ্ট, এত মর্মান্তিক স্বপ্ন কারো হয়? ধাঁ করে উঠে বসে সুমু, সারা গা ঘেমে একসা। পাশে তাকিয়ে দেখে টুপুস আর তার মা অকাতরে ঘুমোচ্ছে। টুপুসের পা দুটো মায়ের পেটের ওপর, আর মাথাটা বাবার পেটে। এটাই ও শোবার ধরন। শোবে ভালো, কিন্তু 8 ঘন্টার মধ্যে 45 ডিগ্রি ঘুরে যাবে, এদিক ওদিক। এবারেই বুঝে নেয়, তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। হায় সর্বনাশ, মা তাহলে বেঁচে আছে, বেঁচে আছে মা। কিন্তু মার ঘর থেকে যেন একটা শব্দ সত্যি আসছে বলে মনে হলো সুকুমারের। না, এটা তো ঘুম নয়, এটা তো দিব্যি ছেড়ে গেছে এখন। মা যেন কাউকে ডাকছে। তাড়া করে খাট থেকে উঠে সুমু সোজা চলে যায় মায়ের ঘরে। হ্যাঁ, মা তো সত্যিই ডাকছে, বৌমা একটু জল, একটু জল। সুকুমার মায়ের ঘরে হালকা নীল রঙের নাইট ল্যাম্পে মার মুখের কাছে এনে দেখলো মা তো জেগেনি, ঘুমিয়ে আছে। তেষ্টা পেয়েছে নিশ্চয়ই, কিন্তু ঘুমটা ভাঙেনি। বয়স হলে এমনটা হয়, জানে সুমু। তাই সুমু আস্তে মাকে ডাকলো, মা জল খাবে? জল তেষ্টা পেয়েছে। ঘুমের মধ্যেই মা মাথা নেড়ে জানালো যে খাবে। তাড়াতাড়ি সুমু জাগ থেকে জল ঢেলে নিয়ে এলো, মার মুখে দিল,
কয়েক ঢোক জল খেতেই মার ঘুমটা ভেঙে গেল। মা জেগে পড়ল। সুমিকে দেখে মা তো অবাক। কিরে, তুই ঘুমোসনি? এ ঘরে কি করছিস? তুমি যে জল চাইলে ঘুমের মধ্যে। ও, চেয়েছি বুঝি? একটা খারাপ স্বপ্ন দেখলাম রে, তাই গলাটা শুকিয়ে গিয়েছিল। সুমুর মা এবারে উঠে বসেছে। সুমুকে বলল, যা শুতে যা, আমি একটু বাথরুমে যাই। তুমি পারবে তো মা একা? হ্যাঁ হ্যাঁ, তুই যা, শুয়ে পড়। মা বাথরুম থেকে ফিরে এসে দেখে তার ছেলে তখনও বসে আছে ঘরের ভাঙা চেয়ারটায়, মাথা নিচু। মা হেসে দেয়, বলে, ওই দেখো, ঘুমে ঢুলছিস যে, যা শুতে যা, বললাম না আমি একা পারবো। শুনে উঠে পড়ে, মার কোল ঘেঁষে দাঁড়ায়, বলে, মা, তুমি কি আমার উপরে রাগ করেছো? বলিস কি রে, এত রাতে আবার রাগারাগি আসছে কোথা থেকে? তুই কি কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখেছিস? আমরা তো মা সকলেই খারাপ স্বপ্ন দেখছি, রোজ, প্রত্যেক দিন, আর তাই খারাপ কাজ করছি। এখন ঘুম ভেঙেছে মা আমার, তাই তো জানতে চাইছি, তুমি কি আমার উপরে রাগ করেছো? বলো না। মা সুমুর মাথায় হাত রেখে আস্তে করে বলে, কেন রে, রাগ করবো কেন? রাতে যে আমি তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসবো বললাম। এবারে মা কমলা হেসে দেয়, বলে, তুই এই জন্য ঘুমাতে পারছিস না? যা বলতে পারিস না তা বলিস কেন? না, আমি রাগ করিনি। আচ্ছা, তুই যখন ছোট ছিলি তখন তোকেও তো কতবার বলেছি ঘর থেকে বের করে দেবো, খেতে দেবো না। তুই কি রাগ করেছিস? সে তো আমাকে বকতেই বলেছ। তুমি তো সত্যি সত্যি তেমনটা চাওনি। কেন, তুই কি সত্যি সত্যি চেয়েছিস নাকি? মা, আমি তোমায় কথা দিচ্ছি, রত্না আমাকে কথা দিয়েছে, ও আর কোনোদিন তোমার সাথে ঝগড়া করবে না। ও বলেছে, দেখো তুমি, তুমি কিন্তু ওকে ক্ষমা করো মা। মা ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, আহা, একসঙ্গে বাসন থাকলে একটু ঠোকাঠুকি হবে, শব্দ না হলে মানুষ জানবে কেমন করে যে এখানে বাসন আছে? যা তো, শুয়ে পড়। আজকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে সময়। মাকে বলে যায়, মা, কাল সকাল সকাল স্নান করে নেবে, আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর যাব পুজো দিতে। মা তখন বলে, কিন্তু সকাল সকাল দক্ষিণেশ্বর যাবি, পুজো দিবি বলছিস, কি করে করবি? তোর তো অফিস আছে। তুই নিকুচি করেছে অফিসে।